স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও হাত বাড়িয়ে দাও দু হাত বাড়িয়ে দাও সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। এই মুহূর্তে যে দুজন কিশোরকে আপনারা দেখতে পাচ্ছেন তাদের একজনের নাম সামি আর একজনের নাম শান। সামি এবং শান ওরা আপন দুই ভাই এবং দুজনই বিশেষ চাহিদা সম্পন্ন দুই ভাই সামি এবং শানকে নিয়ে এই পরিবারটির বিশেষ পথ চলা। এই বিশেষ পথ চলার অভিজ্ঞতার কথাই তুলে ধরছি আপনাদের সামনে। শানের আম্মা চলে আসছে। আমরা অপেক্ষা করছিলাম আপনার জন্য। ভালো আছেন? এই তো আছি, ভালো আছি। গত এপিসোডে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন দুই ভাই সামি এবং শানকে নিয়ে তাদের বাবার এই বিশেষ পথ চলার অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলাম। আর আজ তুলে ধরব সামি এবং শান দুজন বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে নিয়ে তাদের মায়ের বিশেষ পথ চলার অভিজ্ঞতার কথা তুলে ধরব। শানের কথা শুনব, সামির কথা। দর্শক, আমরা যখন সামি এবং শানের সাথে ছাদে ঘুরছিলাম ঠিক সেই মুহূর্তেই শান এবং সামির আম্মু চলে আসেন। তো প্রথমে চলে যাচ্ছি আমি সামির কাছে। সামি, বাবার নাম কি কি করেন, মার নাম কি কি করেন, সামি কি করে আর শান কি করে? বাবার নাম হচ্ছে মাহবুব হাসান। বাবা মানে হচ্ছে আগে স্টোরের দোকান ছিল, কন্ট্রাক্টে দিয়ে দিচ্ছে, এখন কোনো কাজ কাম নেই। মা এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে চাকরি করে, অঞ্চল 9। মায়ের নাম কি? ফরিদা ইয়াসমিন। সামি পুরো নামটা কি? তাহসিন আল সামি। শানের পুরো নামটা কি? শান কি করছে? শান ও লাবিক ওয়াজির শান। ও আমার কাছে থাকে বেশিরভাগ টাইমে। যখন বাইরে থাকে না, স্কুলে যায় না? হ্যাঁ, স্কুলে যায়। তোমার তো এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, তাই না? হ্যাঁ। এসএসসি পাশ করার পর সামি কি করতে চায়? এসএসসি পাস করার পর আমি একটা চাকরি করতে চাই। কেন, তুমি আর পড়াশোনা করতে চাও না? পড়াশোনা করতে চাই, আবার মাঝে চাকরি করব। কেন এই ভাবনাটা আসলো মনে? বাবা আর মা শান সবার মন খুশি থাকবে। সামি, বন্ধু কতজন আছে তোমার? 7-8 জন আছে আমার বন্ধু। তারা কি সবাই স্কুলের? অন্য স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার সময় অন্য স্কুল থেকে তারা পরীক্ষা দিতে আসছে। তখন তোমার সাথে তাদের বন্ধুত্ব হয়েছে, তাই না? কি নাম তাদের? আমার বন্ধুর নাম হচ্ছে রাব্বি আর সিফাত। বন্ধুদের সাথে কিভাবে সময় কাটাও? না, আড্ডা দেই না, আমরা ফোনে কথা হয়। শানের এই যে তোমার উপরে নির্ভরতা, তোমার প্রতি তার যে একটা ভরসা, এটা কিভাবে তৈরি হলো? মানে শান যখন আমার কাছে থাকে তখন মনে হয় যে আমার কাছে থাকলে আনন্দ পায়, আমার কাছে না থাকলে আনন্দ পায়, ও নীরব থাকে। মানে ও একটা চোখ আমি সব পরও মানে নীরব হয়ে গেছে। কিভাবে সময় কাটো ছোট ভাইয়ের সাথে? মানে যেমন ওইটা দিন খাইতে মন চাইলো, ও রায়না দিলাম, এখনো খাইলো। যেদিন খাইতে মন চাইলো তাও রায়না দিলাম, ও খাইলো। আর বাবা মা যখন বাইরে থাকে তখন শানকে কে দেখাশোনা করে? আম্মু যখন বাইরে থাকে তখন আমি ওকে দেখাশোনা করি। খাবার মানে যখন নিচে খাবারটা ফেলাই দেয় তখন আমি ঝাড়ু দিয়ে ময়লা তুলে ফেলাই। তুমি বলছিলে বাবা তোমাদের দেখাশোনা করেন, কি করেন বাবা? বিকেল নাস্তা বানিয়ে দেয়, স্কুলে নিয়ে যাই, বাজার যাই, বাজার থেকে বাজার করে আবার বাড়ি চলে আসে। আচ্ছা, বাবা যখন বাসায় থাকেন না, এই যে সময়টা বাজার করতে গেলেন বা কোনো প্রয়োজনে চলে গেলেন বাইরে, মাও বাসায় থাকে না, তখন শান আর সামি বাসায় থাকে, তাই না? তখন কি করো তোমরা? রান্না থাকে, রান্না করে দিয়ে যাই, আমরা খাই। আচ্ছা আচ্ছা। তারপর একটা ওষুধ আছে, ওকে মেডিসিন দিয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দিই। খুব ভালো লাগছে তোমার কথা শুনতে। তোমার সাথে তো আমার আরও কথা আছে, আরও বিষয় জানার আছে। আমি একটু মায়ের সাথে কথা বলবো, তারপর যাই মায়ের কাছে। ঠিক আছে। দর্শক, এবারে চলে যাচ্ছি মাহবুব হাসান ভাইয়ের সহধর্মিণী সামি এবং শানের প্রিয় মায়ের কাছে। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি সামি আর শানের বিষয়ে জানতে চাই আপা, যখন জানলেন যে সন্তানটি আর 10টি সাধারণ শিশুর মতো নয়, সে সময় কেমন লাগলো? আর দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে তো ভাবেননি দ্বিতীয় সন্তানটিও বিশেষ চাহিদা সম্পন্ন হবে, যখন এটা জানলেন তখন মা হিসাবে আসলে কি অনুভূতি হয়েছিল, কিভাবে এটাকে মেনে নিলেন আপা? প্রথম সন্তান আসে 2005 সালে, ওর জন্ম।
এতটাই খুশি হয়েছি, আর ও একজন ফরেনার বাচ্চার মতো হয়েছে। আচ্ছা, তো সেখানে ওর বাবা শুধু সেই আমলে 2005 সালে এতটাই খুশি হয়েছে, 5,000 টাকা শুধু সবাইকে পিয়ন থেকে দইরা আয়া যারা আছে সবাইকে দিছে, আমাকে রিলিজ দিয়ে দিছে 5 দিন পরে। তারপরও শামসাদ ম্যাডামকে বলে আরও 2 দিন বেশি আমাকে রেখে আসছে। হওয়ার পরে আস্তে 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 আমরা বুঝতে পারিনি, যখন 2 বছর হয়ে যায় ও একটু হাঁটতে পারে না, একটু দেরিতে হাঁটছে, তখন ডাক্তার দেখাইছি। আস্তে আস্তে করে ওর মানে হাইপার একটু বেশি বড় হয়ে গেছে। তখন সবাই বলে যে আরেকটা বেবি হলে ও ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা তখনও জানি না যে ও অটিজম। পরে ওকে 2.5 বছর বয়সে ওকে কোচিংয়ে ভর্তি করি। টুকটাক লেখাটাকা শিখছে, আঁকা শিখছে, মানে ও তখন দেখছি একটু দেরিতে সব কিছু। সব বাচ্চারা ধরতে পারে, ও পারতেছে না। এটাও আমার কাছে খুব কেন পারতেছে না। 3 বছরের পরে বুঝতে পারলাম যে ওর প্রবলেম আছে। তখন পিজিতে ওইখানে দেখাইছি, নিউরো সায়েন্সে দেখাইছি, প্রয়াসে দেখাইছি, মানে কোনো জায়গা রাখিনি, তো পিজিতেই বেশি দেখাইছি। তো যখন দেখলাম যে এই অবস্থা, তখন ওর বাবা অতটা বুঝতো না। সে এক কথাই বলতো আমার ছেলে সুস্থ, বড় হইলে ঠিক হয়ে যাবে। ওর থেকে ওর ডিস্টেন্স অনেক বেশি। ও 2011-তে জন্ম। পরে ওকে নিলাম, সবাই বলল যে ও ঠিক হয়ে যাবে একজন সঙ্গী সাথী পাইলে। হ্যাঁ, অটিজম জিনিসটা তখন এতটাই পরিচিত না। তো ও হওয়ার পরে আমি দেখছি যে আমার কাছে মনে হলো যে আমার সুস্থ বাচ্চা। ওকে একটু কিরকম মনে হয়েছে ছোটোবেলায়, কিন্তু ওকে মনে হয়নি। এখন ও যখন 7-8 মাস বয়স, তখন ও দাদা, বাবা, মা এইসব ডাকতো, কিন্তু 1 বছর হইতে গেলে এই কথাগুলো হারিয়ে গেছে। তখন আমি ওকে নিয়েও ডাক্তার দেখাইছি। তখন ও দেখলো 2 বছরের পরে আর কি, তখন ও কানে মানে শুনে, বাট ও কথা বলতে পারে না। এরপরে জানলাম যে ও অটিজম। খুব ছুটাছুটি করতো, লাফালাফি, এক জায়গায় বসতো না, আমার অনেক জিনিস ফেলে দিত। ও শান্ত হয়েছে, এই তো স্কুলে ভর্তি হওয়ার পরে ও অনেকটাই শান্ত হয়ে গেছে। কিভাবে এটা মেনে নিলেন আর তারপরে কি করলেন আপা? অন্য মানুষ মেনে নিতে পারবে না, কিন্তু আমাদের তো মেনে নিতেই হবে। প্রথম অনেক কষ্ট পাইতাম, কেউ কিছু বললে আমি আবার একটু আবেগী, কারো কথা নিতে পারতাম না। তো অনেক জায়গায় ছেলেদেরকে নিয়ে যেতাম না। অন্য মানুষ তো স্বাভাবিকভাবে কখনো মেনে নেয় না, যে ভুক্তভোগী সে জানে তার কেমন লাগে। তো ওরা বাসায় থাকতো বেশিরভাগ সময়, রেখে যেতাম কোথাও যাওয়া লাগলে, দেখা গেল ওদেরকে নিতাম না। এরপরে বড় ছেলে যখন বড় হইতে শুরু করলো, ও আবার আমার খুব ভক্ত, আমাকে ছাড়া ও থাকতে পারে না। তখন ওকে নিয়ে যাই, কিন্তু ওকে নেই না, শানকে রেখে যাই। শানকে এখনও বাসায় রেখে যাই। কষ্ট লাগে না? হ্যাঁ, অনেক কষ্ট লাগে। যখনই ওদেরকে নিয়ে কেউ কিছু বলে, সেটা না আমি নিতে পারি না। আমার বোনের বাচ্চারা, আমার আত্মীয় স্বজন, রিলেটিভ যারা আছে, সবার বাচ্চাই ব্রিলিয়ান্ট। সবাই দেখা গেল ওরা বাহিরে পড়াশোনা করতেছে, সবার মতো সবাই, ওদের মানে ফিউচার হয়ে গেছে, কিন্তু ওদেরকে নিয়ে কি করব? এই কথাগুলো যখন মনে পড়ে, তখন আর নিজেকে ঠিক রাখতে পারি না, অনেক কষ্ট লাগে। আপা, 2জন বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে নিয়ে পথ চলাটা তো সহজ না, নিশ্চয়ই অনেক অনেক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে, সেই বিষয়গুলো জানতে চাচ্ছি। ওদেরকে নিয়ে টেনশন করতে করতে বাইরে বের হই যে কি যেন হয়, আবার বাসায় ফিরতে ফিরতেও টেনশন করি। তারপরে যখন একা থাকি, তখন মানে আমার কান্না আমি কাউকে দেখাই না। আমি যখন একা থাকি আমি রোজই কান্না করি, কিন্তু আমার কান্না কেউ দেখে না। শুধু ওদের কথা চিন্তা করে যে এখন তো ওদেরকে আমরা আগলায় রাখতেছি, আমরা 2জন আছি, ওর বাবা দেখাশোনা করে আর বাকিটা আমি এসে করি। তো কষ্ট তো থাকেই। একদিন প্রথম আমার একটা ফ্রেন্ড, আমার বান্ধবী, ও বলল তুই কখনো ওদেরকে নিয়ে কখনো দুঃখ করবি না, কান্না করবি না, কারণ তুই হচ্ছ একটা স্পেশাল মাদার, সেই জন্য ওরা স্পেশাল চাইল্ড হয়েছে। আমরা তো স্পেশাল মাদার না, তার জন্য আমাদের নর্মাল বেবি হয়েছে। কেউ কিছু বললে ওইটা কোনো করবি না, তোর গর্ব করা উচিত যে তুই একটা স্পেশাল মাদার। ওই সেদিনের পর থেকে আমি একটু মনের
একটা জোর পাইছি। এই কথাগুলোই আপনাকে আসলে শক্তি জুগিয়েছে, হ্যাঁ। তাই না? যখন দুটো বাচ্চা স্পেশাল আপনি জানলেন, কি ধরনের আশঙ্কা আপনার মনের মধ্যে জেগে উঠেছিল? সবসময় কান্না করতাম, আমরা দুজন কি করব এদেরকে নিয়ে। ও তো না হইলে কমপক্ষে 200 বার হারাইছে। গেট খোলা থাকলে ও দৌড়ে হারায় যেত। এই তাকাইছি, এদিকে যদি না তাকাই না দেখতাম এটুকের মধ্যেই ও চলে যেত। শান এতবার হারিয়েছে, কিভাবে খুঁজে পেয়েছেন? একবার খুবই কষ্ট, কিচেনে গেছি, ঠিক এই মুহূর্তে বের হয়ে এসে চলে গেছে। এখন আমি আস্তে আস্তে দেখি নাই, তো নাই। এখন ওই পাগলের মতো ওইভাবেই দৌড় দিচ্ছি, যেভাবেই ছিলাম, মানে খুঁজতেছি আর কান্না করতেছি যে ওই মুহূর্তে আমি কি করব। ঈদের দিন সকালবেলা, আর সকাল 7টা বাজে সব নামাজে চলে যায়। একটা ছেলে ওদেরকে চুল কাটাই সেলুনে, ওই ছেলেটা ওকে দেখে চিনে ফেলছে, পরে চিনে ফেলে ও নিয়ে আসছে। আর হলো লাস্ট হারাইছে আর একবার 4 ঘন্টা পরে পাইছে। ওই আল্লাহর রহমতে ওই শেষ হারানো, আর হারায়নি এখন পর্যন্ত আর হারায়নি না। এখন সে যদি গেট খোলাও থাকে তো নামবেও না, আরও গেট বন্ধ করে দেবে। আমার সন্তানরাই কেন স্পেশাল নিড হলো, আমার সন্তানরাই কেন বিশেষ চাহিদা সম্পন্ন হলো, এই ভাবনাটা কি মনে জাগে কখনো? জাগে যে আর কেউ তো আমার বোনেরা আছে বা আরও আত্মীয় স্বজন আছে, কই কারো তো এরকম হয় না, তাহলে আমার কেন হলো? আমি তো এমন কিছুই করি না। এখন তো ওই যে বিভিন্ন হাদিস, বিভিন্ন আলেমের কথা শুনি। এখন মনে করি আমাদের ঘরে আমার 2 বেহেশতের দরজা, যে আল্লাহ যা দিয়েছেন আমাদের জন্য ভালো দিয়েছেন। আজকে সামি এবং শান সুস্থ থাকলে তারা হয়তো সাধারণ শিশুরা বা সন্তানরা যে কাজগুলো করে সেগুলো করতো, আপনার সন্তানরা সেটা পারে না। সেটা কি আপনাকে ভোগায়? সেই ভাবনাটা কি আপনাকে কাঁদায়? অনেক কাঁদায়। বরাবর 3 ছেলে মেয়ে, তারা কখনই আমাকে, আমাদের যে 2 সন্তান এরকম, কখনই সেটা আমাকে বুঝতে দেয় না। ছেলেদের নিয়ে এমন কোনো অভিজ্ঞতা আছে কি যে অভিজ্ঞতার কথা মনে পড়লে আসলে ভয় লাগে? একবার আমার মা যখন কুয়েতে যাচ্ছেন, এয়ারপোর্টে চলে যাবে, তার ঠিক আধা ঘন্টা আগে গেট লক করে দিচ্ছে স্বামী। তারপরে হচ্ছে ওকে ইয়েতে মিস্ত্রি এনে ওকে বের করছে। দর্শক, অনেকক্ষণ ধরে শান চুপচাপ বসে আছে। আমি এবার শানের সাথে কথা বলার একটু চেষ্টা করব, যদিও জানি শান কথা বলে না। শান, শান, এই তো তাকিয়েছে আমার দিকে, তোমার সাথে কথা বলতে চাই, তোমার অনুভূতি জানতে চাই। শান, কেমন লাগছে? আমি তোমার সাথে আরও গল্প করব, শুনবো তোমার কথা, একটা ছোট্ট বিরতি নিয়ে এসে, কেমন? দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্ট সাউথবাড়ি দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। দুহাতে বাড়িয়ে দাও, দুহাতে বাড়িয়ে দাও। দুই কোটের নেই প্রয়োজন, এক কোটেই পারফেকশন। সময় ও খরচ দুটোই বাঁচান। বার্জার 1 কোট ইমালশন, 1 কোটে পারফেকশন। বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর ফিরে যাচ্ছে এখন শানের কাছে। শান, শান, কি ব্যাপার, এত খুশি কেন? এত খুশি কেন? হ্যাঁ, যাও। বাবা বাবা, দেখেছো কি আদর? হ্যাঁ, মাকে কি আদরটা করছে। তার মানে মাকে আদর করতে হবে, এটা সে জানে। মায়ের কথা বলতে কি খুশি। আর ভাইয়া কোথায়? ও বাবা, ও বাবা, শান, ভাইয়া কোথায়? বাবা, মায়ের সাথে কত খাতির, মায়ের সাথে কত খাতির। উরি বাবা, উরি বাবা। দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন শান কিভাবে তার মাকে আদর করলো। আচ্ছা স্বামী, তোমার কথা তো সে খুব সুন্দর করে শোনে, মানে তুমি যেভাবে বলো সেভাবে করে। তুমি কি শানের কথা বুঝতে পারো? হ্যাঁ, আমি অনেক সময় বুঝতে পারি ওর কথা, যেমন কি বলে না বলে আমি ওর কথা বুঝতে পারি। আচ্ছা, কি চায় না চায় সব হ্যাঁ। কিভাবে বোঝো একটু বলো তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ও যখন আমাকে থাকে বেশিরভাগ টাইমে ওকে ভাতটা মাখাই, চুপচাপ খেয়ে নেয়। তুমি ভাত মাখিয়ে দাও? আচ্ছা, ও বোঝে যে বড় ভাইয়া তাকে অনেক আদর করে। তোমার সাথে খেলতে চায় শান? হ্যাঁ, ওর সময় খেলতে চাই।
কি ধরনের খেলাধুলা তোমরা করো? মানে একটা ক্রিকেট ব্যাট আছে আর বল আছে, আমরা খেলি। শান বল করে না ব্যাটিং করে? ও বল মারে, আমি ব্যাটিং করি। শানের পছন্দ কি তুমি বলতে পারো? ও কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ? ও মানে ফোন ইউটিউব চোখে দেখে, আমি গান টান শুনি। তুমি কি শানকে স্কুলে পৌঁছাতে যাও? না আমি নেই, নামবো নিয়ে যায়, আমার সাথে ওর সাথে যাই। আপা আপনার কাছে আপনার 2 সন্তানের বিষয়ে জানতে চাই, তাদের ভালো লাগা মন্দ লাগা, পছন্দ অপছন্দ ইত্যাদি। স্বামী হচ্ছে আমার প্রতি একটু দুর্বল বেশি, বাবার প্রতি একটু মন খারাপ। কেন? কেন খারাপ? ওই যে সারাদিন সে তো বাসায় থাকে, একটু টেক কেয়ার করতে হয়, স্বামী এটা করো সেটা করো পড়ো। যখন এই পড়ার কথা বলে তখন আর সে ভাল লাগে না, তখন বাবাকে অতটা পছন্দ হয় না। হ্যাঁ, শানকে ওর বাবা একটু বেশি আদর করে। ও তো কথা বলতে পারে না, একটা চোখেও দেখে না। তুমি তো বলতে পারো, তুমি নিতে পারো, তুমি সব কিছু করতে পারো, কিন্তু ও সেটা বুঝতে নারাজ। ছেলেদের কোন কোন গুণগুলো অনেক ভালো লাগে, কোন কোন সীমাবদ্ধতা অনেক বেশি কষ্ট দেয় মা হিসেবে আপনাকে? মা হিসেবে আসলে ভালো লাগে আমার এটাই গর্ববোধ যে যখন ওই করোনার পর থেকে আমার বাসায় আমি কাজের মেয়ে পাচ্ছিলামও না আর রাখিও নাই, তখন তো বাইরে যেতেই হবে। তখন ছেলেকে, বড় ছেলেকে, ওর বয়স তখন আরও কম ছিল, তো ওকে বুঝাইলাম যে তুমি কি পারবে ভাইকে একটু দেখতে? বলে কি হ্যাঁ আমি পারবো, তুমি কাজের মানুষ রাখবে না। যখন ওর চোখে সে আঘাত করছিল, আঘাত করে চোখটা ফুলে ফেলছিল। কি আঘাত করেছিল? ওই যে কাজের মেয়েটা। তখনের পর থেকে মনের ভিতরে ইয়ে হলো যে আর মানুষ রাখবো না। তারপর থেকে ওই টেক কেয়ার করতেছে। তো সেই দিক থেকে আসলে স্বামী অনেক স্যাক্রিফাইসড, আমি দেখি, যেটা বলে বুঝাতে পারবো না। আর যেদিন ডাক্তারের কাছে নিয়ে গেলাম, চোখের ডাক্তারের কাছে, আমি এটা ভাবছি যে না, আমার ছেলের 2টা আল্লাহ একসাথে নিতে পারে না, জবানও নিতে পারে না আর চোখও নিতে পারে। নিয়ে গেলাম ডাক্তারের কাছে, তাকে চোখের যখন রেটিনা করা হলো, টেস্ট করা হলো, তখন ডাক্তার বলল যে এরকম এরকম, ও তো এই চোখে দেখে না, কী করলে দেখবে যে আর দেখতে পারবে না। তখনকার যেই ওখানে নিজেকে খুব এইভাবে, আমি বললাম না যে আমি কারোর সামনে আমি আমার অনুভূতি দেখাতে চাই না, তখন আমি বাসায় এসে 3 ঘন্টা অনবরত চিৎকার পারছে, আল্লাহকে বলছি যে আল্লাহ, একটা মাসুম বাচ্চা যার জবানটা নাই, সে কথা বলতে পারে না, বুঝাইতে পারে না, তার দৃষ্টিশক্তিটাও নিয়ে গেলেন, সে কীভাবে চলবে? অনেক কান্না করেছিলাম, স্বামীর বাবাও করেছে, আমি নিজেকে মানাইতেই পারি না, অনবরত 3 ঘন্টা কান্না করেছিলাম যে আমার ছেলের কি হবে, ও তো একভাবে চলে যাবে, কিন্তু ও তো বুঝে না, এখনও আপন পর কিছু বুঝে না, স্বার্থ বুঝে না, কিন্তু ওকে কে দেখবে? আমরা পৃথিবীর থেকে যখন চলে যাব তখন ওর কি অবস্থা হবে? এই কথাটা মনে পড়লে এখনও নিজেকে ঠিক রাখতে পারি না। এইটাই আর কি। কোথাও কোথাও এসে আসলে কথা জোগায় না, সান্ত্বনা বাক্য কোনোটাই বোধহয় এখানে যথেষ্ট না এই মায়ের এই কষ্টের জায়গায় প্রলেপ দিতে। 2 সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন, এটাই তো এই মায়ের জন্য অনেক বড় একটা কষ্টের জায়গা। সংগ্রাম করতে করতে এই পথ চলা, তারপর যখন সেখানে আরও বড় দুর্ঘটনা ঘটে যায়, আরও সীমাবদ্ধতা তৈরি হয়, তখন কোনোভাবে সেটাকে মেনে নেওয়া যায় না। মানুষ তো, তাই না? মানুষেরও সহ্যের একটা সীমা আছে, যে কোনো কিছু ধারণ করার একটা লিমিট আছে। আমরা জানতেই পারলাম না যে ওর চোখে এরকম, কতদিন পরে জানছি ছেলেটা এভাবে চলছে, আমরা জানতেই পারিনি, অথচ একই সাথে থাকতেছি। শুধুমাত্র যেহেতু শান কথা বলতে পারে না,
শান তার কষ্টের কথাগুলো প্রকাশ করতে পারেনি, তার ব্যথাটাকে সে প্রকাশ করতে পারেনি। এত কাছে থেকেও মা বাবা বুঝতে পারেনি, এত কাছে থেকেও ভাই বুঝতে পারেনি। যখন বুঝতে পেরেছে তখন অনেক দেরি হয়ে গেছে। শান তার এক চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। আমরা জানি না কেন এমন হয়, কেন এরকম দুর্ঘটনাগুলো ঘটে আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের সাথে। আমরা জানি না কেন একটার পর একটা সীমাবদ্ধতা তৈরি হয়ে যায় তাদের জীবনে। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্ট সাতবাড়ি জেলা অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। সময় ও খরচ দুটোই বাঁচান। বার্জার 1 কোটি মালসন, 1 কোটে পারফেকশন। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছে আমি সৈয়দা মুনিরা ইসলাম। আপনাদের পরিবারে একটি ব্যতিক্রম আমি দেখতে পেয়েছি, যে ব্যতিক্রমটা সচরাচর দেখতে পাওয়া যায় না। স্বামী আর শানের বাবাই আসলে তার কাজ ছেড়ে দিয়ে উনি সন্তানদের দেখাশোনা করছেন, আর আপনি চাকরি করছেন। এই ঘটনাটা কেন ঘটলো, বা কোন অবস্থার পরিপ্রেক্ষিতে আসলে আপনারা সিদ্ধান্ত নিলেন যে আপনি কাজ করবেন আর ভাই মায়ের দায়িত্বটা পালন করবে, সন্তানদের দেখাশোনা করবে? ওই যে যেদিন থেকে ওর চোখে একটা কাজের মেয়ে আঘাত দিল, আমরা সেটা দেখতে পেলাম, এবং এটা একটা বিষয়। আর তার শেয়ার মার্কেটে অনেক টাকা লস খেয়েছে, পার্টনারও তাকে অনেক ঠকিয়েছে, আরও যে 2-3টা ব্যবসা ছিল। তখন সে মানে আমার দেখা মতো একজন ভালো একজন মানুষ, তাকে ঠকাইতে ঠকাইতে এই পর্যন্ত আসছে। তখন সিদ্ধান্ত নিলাম যে বাসায় আর মানুষ পাচ্ছিও না, নিবও না, তো ওদের দায়িত্বটাই সে নেবে। কিন্তু তারপরও আমরা যেভাবে করে ওদেরকে দেখব, কিন্তু অন্য মানুষ দেখবে না, এবং তারপরে ওই সিদ্ধান্তটাই নিলাম। আপনি স্ত্রী হিসাবে আপনার স্বামীর এই যে স্যাক্রিফাইস, এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? তার স্যাক্রিফাইসটা অনেক বেশি। দেখা গেল আমি চা খাবো কি কফি খাবো, আসলেই সে জিজ্ঞেস করে, বা আমি দেখি সে কিছু আগায় রাখছে, আমিও সাথে যায় করি, তখন বলে যাও তুমি একটু রেস্ট করো, আমি শেষ করি। আমি কই কি না, আগে করে তারপরে রেস্ট করব। তবে সে অনেকটাই দায়িত্ব পালন করে। এটা 3-4 বছর হয়েছে সে বুঝে, কিন্তু আগে ওরকম বুঝতো না। যদি আগে বুঝতো তাহলে আমার বাচ্চারা হয়তো আরেকটু ডেভেলপ হতো। মা হিসেবে আপনার 2 সন্তানের কোন বিষয়গুলো অনেক বেশি ভালো লাগে? ওকে মনে হয় এখনও আমি ছোট বাচ্চা, আমার কাছে গিয়ে ও শোবে, কিন্তু হাতটা এখনও ঘাড়ের নিচে দিবে, আর ও ছাড়া আমি ঘুমাইতেও পারি না। মনে হয় এই মাত্র ছোট বাচ্চা, 2-3 বছরের বাচ্চা যেরকম। এটা খুব ভালো লাগে। আর স্বামীর ভালো লাগে ওই যে স্বামী আমাকে একটু এক্সট্রা কেয়ার করে বেশি। আচ্ছা, কোথাও গেলে ওকে আগে নিতেই হবে, বা আমি কি ড্রেস পরবো, আমি কি শাড়ি পরবো, সেটা ওর কাছ থেকে আমার জেনে নিতে হবে। ও যেটা বলবে সেটা। তারপর ইদানিং আবার খুব আমি একটু হিজাব ধরছি, এখন বোরখা পরো, তুমি বোরখা কিনবা করবে। তার মানে মায়ের প্রতি অনেক কেয়ারিং। আপনি তো মা, আপনি তো ভালোবাসবেনই সন্তানদেরকে, এটা খুবই স্বাভাবিক। বাবাও নিশ্চয়ই অনেক ভালোবাসে। ওর বাবা, আমারটা তো আলাদাই, কিন্তু ওর বাবা ওদের সাথে থাকে। আমি মনে করি আমার থেকেও বেশি ওর বাবা করে, সে ভালোবাসে বেশি। 2টো ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, তাদের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন? ভবিষ্যৎ নিয়ে তো অনেক কিছু একসময় ছিল ভাবার, ছেলেকে এটা বানাবো সেটা বানাবো, তা তো কিছু আর হইল না। এখন ইচ্ছা ছেলেদের আমি না থাকলেও ওরা আমার পেনশন সারা জীবন পাবে। আর একটা ইচ্ছা, ওদের ঢাকায় সেটেল করব না, এলাকায় ওদের চাচিরা আছে, চাচাতো ভাই বোনরা আছে, ওখানে ওদের সেটেল করব। ওখানে একটা বাড়ি টাড়ি করে দিয়ে বড় ছেলেকে একটা বিয়ে শাদী করাই দিব, এমন একটা মেয়ে দেখে, যাতে আমার শানকে যাতে সারা জীবন দেখতে পারে। সমাজের কাছে, রাষ্ট্রের কাছে শান এবং সামির মা হিসাবে
আপনার কি চাওয়া আছে? সমাজের কাছে আমার একটাই চাওয়া, শুধু শান স্বামী না, এরকম যে বাচ্চাই আছে স্পেশাল চাইল্ড, সমাজ যেন তাদেরকে বাঁকা চোখে না দেখে এবং ঘৃণার চোখে না দেখে, ভালোবাসার চোখে যাতে দেখে। যেমন ধরেন বিদেশে এই বাচ্চাদের রাষ্ট্রপ্রধান দায়িত্ব নেন, বাবা মার কোনো টেনশনও থাকে না, কিন্তু আমার বাংলাদেশের যারা এই অটিজম বাচ্চা আছে সামান্য একটা ভাতা দেয়, সেটা দিয়ে তো আর হয় না। কিন্তু আমি চাই সকল অটিজম বাচ্চার, আমি সমাজ এবং রাষ্ট্রের কাছে এটাই চাই, দায়িত্ব নেন এবং ভালো চোখে দেখেন, ওদেরকে যেন সুন্দরভাবে বাঁচতে দেন। এটাই আমার সমাজ এবং জাতি এবং রাষ্ট্রের কাছে চাওয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পরিবারের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের স্বার্থে কতখানি স্যাক্রিফাইস করতে হয় সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজকে সামি এবং শানের মা বাবার কথা থেকে। ওনারা আসলে এই সমাজে বিরল দৃষ্টান্ত। বাবা যেভাবে নিজের কাজ পরিত্যাগ করেছেন, স্যাক্রিফাইস করেছেন তার বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের দেখাশোনা করার জন্য, মা যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন সারাদিন অফিস করে এসে বাচ্চাদেরকে দেখাশোনা করা, সংসারটাকে সামাল দেয়া, সর্বোপরি মা বাবা এত চমৎকারভাবে পরিবারটাকে টেনে নিয়ে যাচ্ছেন, দুটো সন্তানকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন। এটা সত্যি অনুসরণীয়, অনুকরণীয় এবং অবশ্যই একটি বিরল দৃষ্টান্ত। স্যালুট জানাই সামি এবং শানের বাবাকে। আসলেই অসাধারণ তিনি, এবং স্বামী হিসেবেও তিনি কিন্তু অনন্য নজির স্থাপন করেছেন। স্ত্রীকে সে স্পেসটা দিয়েছেন, উনি স্যাক্রিফাইস করেছেন। আর এই স্যাক্রিফাইসটা না করলে হয়তো ওনাদের সন্তানরা ভালো থাকতো না। আমরা যেন আমাদের মানবিকতা নিয়ে, সামাজিক দায়িত্ববোধ দিয়ে শান এবং স্বামীর মতো বিশেষ চাহিদা সম্পন্ন যে মানুষগুলো আমাদের পরিবারে রয়েছে, সমাজে রয়েছে, তাদের পাশে এসে দাঁড়াই এবং আমাদের সহমর্মিতা দিয়ে তাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। এই আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সঙ্গেই থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিয়ে, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও, হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও।